ভোরের অন্ধকার তখনও পুরোপুরি কাটেনি। তেহরানের আকাশে প্রথম বিস্ফোরণের শব্দ শোনা যায় ঠিক সেই সময়। কুয়াশার ভেতর দিয়ে ধোঁয়ার কুণ্ডলে উঠতে থাকে, আর শহরের মানুষ ঘুম ভেঙে জানালার পাশে এসে দাঁড়ায়। রাজধানী বুঝে যায় এবার বড় কিছু প্রিয় দর্শক, আমরা সকলেই জানি ইতিমধ্যে ইরানের সাথে আমেরিকার যুদ্ধ শুরু হয়ে গেছে এবং সেই যুদ্ধে ইরানের প্রেসিডেন্ট আয়াতুল্লাহ আলী খামেনি মৃত্যুবরণ করেন। এখন পুরো বিশ্বের মুসলমানরা ইরানের পক্ষ হয়ে আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে চাইতেছে এবং ইতিমধ্যে আমাদের বাংলাদেশে খেলাফত মজলিসের আমির মামুনুল হক তিনি নিজে বলেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে হোয়াইট হাউসে থাকে সেই হোয়াইট হাউসের উপরে তিনি কালেমার পতাকা উড়াবেন। আমেরিকার ওয়াশিংটনের হোয়াইট হাউসের মাথার উপর কালেমার পতাকা উঠবে। মস্কোর রাজপথে আল্লাহু আকবারের ধ্বনি উঠবে। চায়নার পিকিং এর পথে পথে আল্লাহু আকবারের ধ্বনি উঠবে। দিল্লির লাল কেল্লা আবার ইসলাম শাসন করবে। রুখে দেওয়ার সাধ্য দুনিয়ার কোনো ক্ষমতার নয়। ইতিমধ্যে বাংলাদেশে থাকা ইসলামিক নেতা কর্মীরা তার ডাকে সাড়া দিয়ে সবাই প্রস্তুত হয়েছে ইরানে যাওয়ার জন্য। কিন্তু এরই মাঝে ববি হাজ্জাজ আবার মামুনুল হকের বাধা হয়ে দাঁড়াচ্ছে, কারণ ববি হাজ্জাজ চাচ্ছে না যে মামুনুল হক ইরানে যাক এবং মুসলমানের পক্ষে হয় লড়ুক। এই জন্য ববি হাজ্জাজ মামুনুল হককে একটি মিথ্যে খুনের মামলা দিয়ে জেলে ভরে রাখতে চেয়েছিল। দর্শক, একদিকে ইরানের উপরে এক ভাব হামলা চালাচ্ছে আমেরিকা। প্রিয় দর্শক, আমরা আর কথা না বাড়িয়ে চলেন শুরু করি বিস্তারিত ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, আমাদের চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে এবং একটি লাইক করে আমাদের পাশে থাকুন পরবর্তী ভিডিও পেতে। তো দর্শক, চলেন ভিডিওটি শুরু করা যাক। ইরানের মিসাইলের তাণ্ডব লীলা দেখছে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে এখন পর্যন্ত ১২৫টি মিসাইল ছুড়েছে তেহরান। মধ্যপ্রাচ্যের ৪টি ঘাঁটিতে মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে ধ্বংসযজ্ঞ চালিয়েছে তেহরান। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বাহরাইনে মার্কিন ৫ম নৌবহরের সদর দপ্তর। এত গুরুত্বপূর্ণ স্থাপনা থাকা সত্ত্বেও ইরানি মিসাইল কোনোভাবেই আটকাতে পারল না দেশটি। হামলার পর প্রকাশিত ভিডিওতে দেখা গেছে দেশটির রাজধানী মানামায় বিকট শব্দে বিস্ফোরণের পর ধোঁয়া উঠছে উপরের দিকে। আল্লাহর নবীর এই সমস্ত হাদিসগুলো নিয়ে গবেষণা করে ওরা জানে ইসলামের চূড়ান্ত বিজয় হবে যখন সোভিয়েত রাশিয়ার পতন ঘটল। দুনিয়াটা দুই মেরুতে বিভক্ত ছিল, একটা হলো আমেরিকান ব্লক আর একটা হলো সোভিয়েত রাশিয়ান ব্লক। দুনিয়া দুই ভাগে বিভক্ত ছিল। বাংলাদেশের স্বাধীনতার সময় ভারত ছিল রাশিয়ান ব্লকে, পাকিস্তান ছিল আমেরিকান ব্লকে। এই জন্য বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল আমেরিকা। আপনারা জানেন আমেরিকা বাংলাদেশের স্বাধীনতা বিরোধিতা করেছিল, কারণ পাকিস্তান ছিল আমেরিকার পক্ষে আর ভারত ছিল রাশিয়ার পক্ষে। আমাদের দেশে স্বাধীনতা শুধু আমরাই লড়াই করি নাই, আমাদের দেশের স্বাধীনতা নিয়ে ভারত পাকিস্তানের লড়াই ছিল। আমাদের দেশের স্বাধীনতা নিয়ে সোভিয়েত ইউনিয়ন আর আমেরিকার লড়াই ছিল। এজন্য তখন অনেকে বলতো দুই সাম্রাজ্যবাদী কুকুরের লড়াই। বলতে চাই, যখন সোভিয়েত ইউনিয়নের পতন ঘটল, কাদের হাতে পতন ঘটেছিল? আফগানিস্তানের কিছু মোল্লা মৌলবীদের হাতে এমন পিটানি খেয়েছিল সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে খান হয়ে গেছে। সোভিয়েত ইউনিয়ন যখন ভেঙ্গে টুকরো টুকরো হয়ে গেল, পরাশক্তির আসন থেকে তার পদচ্যুতি ঘটল। পৃথিবীতে একক শক্তি হিসেবে আমেরিকা আবির্ভূত হলো। পৃথিবীর হাজার বছরের ইতিহাস বলে একটা শক্তি এককভাবে খুব বেশি দিন পৃথিবীতে থাকতে পারে না। একটা শক্তির যখন পতন ঘটে, আরেকটা শক্তি যখন অপ্রতিদ্বন্দ্বী হয়ে ওঠে, অচিরেই দেখা যায় দ্বিতীয় আরেকটা শক্তির উত্থান ঘটতে থাকে। এটাই হলো পৃথিবীর বাস্তবতা। যখন সোভিয়েত রাশিয়ার পতন ঘটল, তখন আমেরিকার কাছে হাজার বছরের ইতিহাস বলে একটা শক্তি এককভাবে খুব বেশি দিন পৃথিবীতে থাকতে পারে না। একটা শক্তির যখন পতন ঘটে, আরেকটা শক্তি যখন অপ্রতিদ্বন্দ্বী হয়ে ওঠে, অচিরেই দেখা যায় দ্বিতীয় আরেকটা শক্তির উত্থান ঘটতে থাকে। এটাই হলো পৃথিবীর বাস্তবতা। যখন সোভিয়েত রাশিয়ার পতন ঘটল, তখন আমেরিকার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল পরবর্তী আরেকটা শক্তির যে উত্থান ঘটবে পৃথিবীর ইতিহাসের অনিবার্য বাস্তবতায়, সেই শক্তিটা কার হবে, কারা উঠবে জেগে। তখন আমেরিকার যে বিশ্ববিদ্যালয়ে, আমেরিকার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানী মিস্টার হান্টিংটন তিনি গবেষণা করে তথ্য দিয়েছিলেন
যে আমেরিকার আগামী প্রতিদ্বন্দ্বিতা হবে পৃথিবীর অন্য কোন রাষ্ট্রীয় শক্তির সঙ্গে নয়, বরং আমেরিকার নেতৃত্বে ইহুদি এবং খ্রিস্টবাদের পশ্চিমা বিশ্বের শক্তির সঙ্গে আগামী চূড়ান্ত মোকাবেলা হবে উম্মতে মুসলিমার সঙ্গে। মক্কা এবং মদিনার নেতৃত্বে জেগে ওঠা উম্মতে মুসলিমার সঙ্গেই আমেরিকার নেতৃত্বাধীন পশ্চিমা শক্তির চূড়ান্ত লড়াই হবে। দর্শক, ইতিমধ্যে আমরা পেয়েছি জাতিসংঘের সাবেক কর্মকর্তা মুস্তাক আহমেদ। চলেন আমরা একটু তার মুখ থেকেই শুনে আসি বিস্তারিত। আসলে ইরানে যা ঘটেছে এটাকে হঠাৎ বা তাৎক্ষণিক একটা বিষয় মনে করলে মনে হয় ভুল হবে। দীর্ঘদিন ধরেই আমরা দেখে আসছি ইরানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা সাপলুডু খেলা চলে আসছিল। বিশেষভাবে ইসলামী বিপ্লবের পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্র কয়েকটা ইস্যুতে ইরানের সাথে তাদের দ্বন্দ্ব চলে আসছে। এর মাঝে অন্যতম একটি বিষয় ছিল যে তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ যে প্রকল্প আছে সেই ইউরেনিয়াম। তো এই বিষয়গুলো নিয়ে দীর্ঘদিন ধরেই মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ইরানের সম্পর্কে টানাপোড়েন চলছে এবং এমনি একটা অবস্থায় ইরানের উপর দীর্ঘমেয়াদী অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করা ছিল, যেটা এখনো বলবৎ আছে। সেই সাথে গত ডিসেম্বর থেকে ইরানের আভ্যন্তরীণ অনেক বিষয় নিয়ে, বেকারত্ব, তারপর তাদের একনায়কতান্ত্রিক আচরণ ইত্যাদি নিয়ে ইরানের জনগণও ফুঁসে উঠছিল এবং মার্কিন যুক্তরাষ্ট্র আসলে সেই অবস্থাটারই একটা সুযোগ নিয়েছে। এবং এই সুযোগের ক্ষেত্রে যে কথাটা বলা দরকার, আমি মনে করি যে কিছুদিন আগেও এটা বর্তমান যে আক্রমণটা এটা একেবারেই যে অনভিপ্রেত ছিল এটা বলা যাবে না। মাত্র 10 দিন আগে 19শে ফেব্রুয়ারি, আজকে হলো যে 1 মার্চ, 19শে ফেব্রুয়ারি ডোনাল্ড ট্রাম্প ইরানকে 10 দিনে একটা ডেডলাইন দিয়ে বলে দিয়েছিলেন যে এই 10 দিনের মধ্যে তাদের 5টা চুক্তিতে একমত হতে হবে, না হয় পরিণতির জন্য অপেক্ষা করতে হবে। সেই 10 দিনের মধ্যে 9 দিনের মাথায় গতকাল থেকে আক্রমণ শুরু হয়েছে। তো এমনি একটা অবস্থায় ইরানের যা ঘটছে এটাকে মার্কিন যুক্তরাষ্ট্র যা করছে এটাকে আকস্মিক ভাবার কোনো কারণ নেই। এটা দীর্ঘমেয়াদী এবং আমরা লক্ষ্য করেছি যে কয়েকদিন আগে থেকে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, ভারত সহ বড় বড় দেশগুলো ইরান থেকে তাদের ডিপ্লোম্যাটিক কোরের যে এসেনশিয়াল স্টাফ ছাড়া সবাইকে প্রত্যাহার করে নিয়েছিল। অর্থাৎ একটা প্রস্তুতি নিয়েই তারা মাঠে নেমেছে। তো এখন আপনি যেটা বললেন যে এটা দীর্ঘমেয়াদী হবে কি হবে না, এটা নির্ভর করছে আরো অনেকগুলো ফ্যাক্টরের উপর এবং এই ফ্যাক্টরের জাতিসংঘের যে